গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 31 মার্চ 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত অষ্টম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কাকে মর্যাদাপূর্ণ মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভূষিত করা হয়েছে? কে পেলেন মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড? জাফর ইকবাল পেয়েছেন। এটা ছাড়া আমরা 2025 হকি ইন্ডিয়া পুরস্কার প্রধান বিজয়ীদের তালিকাগুলো একবার দেখে নেব, চোখ রাখবো। বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন হার্দিক সিং, দুবারের অলিম্পিক পদকজয়ী মিডফিল্ডার। বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ডও পেয়েছেন, যেখানে 20 লক্ষ টাকা পুরস্কারের অর্থ। সেরা উদীয়মান খেলোয়াড় আন্ডার 21 হয়েছে প্রিন্সদীপ সিং, 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে জাফর ইকবাল, ইনি কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক, 25 লক্ষ টাকা। বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন নবনীত কৌর, জাতীয় দলের হয়ে ফরওয়ার্ডে খেলেন। বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড পেয়েছেন 20 লক্ষ। সাক্ষী রানা সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে আন্ডার 19 মহিলাদের। এছাড়া পলি উমরিগার ট্রফি শুভমান গিল সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার আমরা দেখেছি। বিসিসিআই পুরস্কার 2026 প্রধান বিজয়ী যারা ছিল দেখো। বর্ষসেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। দিলীপ সরদেশাই পুরস্কার অর্থাৎ 2024-25 টেস্ট ক্রিকেটে সেরা পারফরমেন্স পুরুষ যশস্বী জয়সওয়াল। কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রজার বিনি এবং রাহুল দ্রাবিড়। মহিলাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার মিতালি রাজ। বিশেষ পুরস্কার সর্বাধিক উইকেট টেকার ওডিআই মহিলা হচ্ছে, সব থেকে বেশি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। এছাড়াও আমরা যদি দেখি জগমোহন ডালমিয়া ট্রফি সেরা মহিলা ক্রিকেটার ইরা যাদব। জগমোহন ডালমিয়া ট্রফি সেরা মহিলা ক্রিকেটার শেফালি বর্মা। বিজয় মার্চেন্ট ট্রফি সর্বোচ্চ উইকেট টেকার যশবর্ধন সিং চৌহান। বিজয় মার্চেন্ট ট্রফি সর্বোচ্চ উইকেট টেকার কিষাণ সরকার। বিজয় মার্চেন্ট ট্রফি সর্বোচ্চ রান শান্তনু সিং। বিজয় মার্চেন্ট ট্রফি সর্বোচ্চ রান প্রীতম রাজ, বিহারের। এটা এলিট গ্রুপের, এটা প্লেট গ্রুপের। ওকে, আচ্ছা। সিকে নাইডু ট্রফি সর্বোচ্চ উইকেট এলিট গ্রুপে ভিকি ওসওয়াল। সর্বোচ্চ উইকেট প্লেট গ্রুপে দীপজ্যোতি সাইকিয়া। আর এলিট গ্রুপে সর্বোচ্চ রান ম্যাকনিল HN। সর্বোচ্চ রান প্লেট গ্রুপে আর যশবন্ত শ্রীরাম। মাধবরাও সিন্ধিয়া অ্যাওয়ার্ড রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট হর্ষ দুবে। আর তোমার এলিটে আর প্লেটে হচ্ছে সুজিত জে। রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান এলিটে YV রাঠোর, আর সর্বোচ্চ রান প্লেটে হচ্ছে তোমার স্নেহাল কৌথাঙ্কার। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই সমস্ত ব্যাচে যুক্ত হতে পারো আমাদের সাথে। বর্তমানে ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের ব্যাচে অ্যাপে যে ব্যাচগুলো চলছে সেগুলো সম্পর্কে জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল উইদাউট হেজিটেশন আমাদের সাথে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে কথা বলতে পারো। এছাড়া নলেজ অ্যাকাউন্টের টেলিগ্রাম চ্যানেলে আমি বলবো সবাই যুক্ত হয়ে থাকো সমস্ত ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য। এরপরে সম্প্রতি ভারতের সংস্কৃতি মন্ত্রক দেশের লোক ও আদিবাসী সঙ্গীতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কার সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি স্বাক্ষর করেছে? কার সাথে করেছে? ইউটিউবের সাথে। 2026 সালের মার্চ মাসে ভারতের সংস্কৃতি মন্ত্রক এবং ইউটিউবের মধ্যে নতুন দিল্লিতে একটা সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে। এর প্রধান লক্ষ্য ভারতের বৈচিত্র্যময় লোকসঙ্গীত এবং আদিবাসী সঙ্গীতকে বিশ্বব্যাপী প্রচার আর প্রসার করা। এই উদ্যোগটা বাস্তবায়নের মূল দায়িত্বে সংস্কৃতি মন্ত্রক এবং একটা যৌথ টাস্ক ফোর্স রয়েছে, এখানে ইউটিউব কাজ করবে নলেজ পার্টনার হিসাবে। এরপর 2023 সালের তথ্য অনুযায়ী ভারতে প্রসবজনিত কারণে বছরে আনুমানিক কতজন মায়ের মৃত্যু হয়েছে? 24,700 জন। 2023 সালে বিশ্বব্যাপী আনুমানিক 2.4 লক্ষ নারী গর্ভাবস্থা এবং প্রসবজনিত কারণে মারা গেছেন। এর মধ্যে ভারতেই মারা গেছেন প্রায় 24,700 জন। নাইজেরিয়া, পাকিস্তান আর ইথিওপিয়ার পাশাপাশি ভারতও সর্বোচ্চ মাতৃমৃত্যুর বোঝার দেশে পরিণত হয়েছে। 1990 সালে যেখানে 1.19 লক্ষ মায়ের মৃত্যু হতো, 2015 সালে সেটা কমে 36,900 এবং 2023 সালে আরও কমে সেটা 24,700 হয়েছে। MMRও হ্রাস হয়েছে।
মানে 1990 সালে ভারতে প্রতি 1 লক্ষ জীবিত শিশু জন্মদানে মাতৃমৃত্যুর হার ছিল 508, যেটা 2023 সালে কমে দাঁড়িয়েছে 116-তে। অতিরিক্ত রক্তক্ষরণ, হাই প্রেশার, ইনফেকশন এগুলোর কারণে মৃত্যুগুলো হয়েছে। চিকিৎসকদের মতে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে এর মধ্যে বেশিরভাগ মায়েরই জীবন বাঁচানো সম্ভব হবে। এরপর 2026 সালের মার্চ মাসে আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করা 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন কোন দেশের নাগরিক? স্পেনের নাগরিক ক্যারোলিনা মারিন। 2026 সালের মার্চ মাসে মাত্র 32 বছর বয়সে স্পেনের এই কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিন পেশাদার খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। 2016 সালের রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। এর সাথে সাথেই তিনি প্রথম কোনো এশীয় মানে নন এশিয়ান নারী হিসাবে ব্যাডমিন্টন সিঙ্গেলসে অলিম্পিক সোনা জেতার ইতিহাস গড়েন। 2014, 15 এবং 2018 সালে মোট 3বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন। কেরিয়ারে রেকর্ড 66 সপ্তাহ বিশ্বের 1 নম্বর স্থানটা ধরে রেখেছিলেন। এরপর 2026 সালের 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবসের কততম বর্ষপূর্তি উদযাপিত হলো এবং এই বছরের মূল অনুষ্ঠানটি কোন শহরে আয়োজিত হয়েছিল? 64তম বর্ষপূর্তি এবং লাক্সেমবার্গ সিটিতে। দেখো, প্রতি বছর 27শে মার্চ বিশ্বজুড়ে থিয়েটার বা নাটকের সাংস্কৃতিক গুরুত্ব এবং বিশ্ব ঐক্যে এর ভূমিকার কথা মাথায় রেখে এই দিনটা পালন করা হয়। 2026 সালের 27শে মার্চ এই বিশেষ দিবসটির 64তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। 1961 সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্রথম এই দিবসটা পালনের সিদ্ধান্ত নেয়। 1948 সালে রাষ্ট্রপুঞ্জের ইউনেস্কো এবং আন্তর্জাতিক থিয়েটার কাউন্সিলের যৌথ উদ্যোগে এই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বা আইটিআই প্রতিষ্ঠিত হয়েছিল। 1962 সালের 27শে মার্চ প্যারিসে থিয়েটার অফ নেশনস মরশুম শুরু হওয়ার দিনটাকে স্মরণীয় করে রাখতেই প্রথমবার বিশ্ব থিয়েটার দিবস পালিত হয়েছে। এই বছরের মূল অনুষ্ঠানটা 25শে মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত ইউরোপের সুন্দর শহর লাক্সেমবার্গ সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। এরপরে 2026 সালের মার্চ মাসে কাকে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে? সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ইনি 2026 সালের মার্চ মাসে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। হংসরাজ গঙ্গারাম আহির আগে ছিলেন, তার জায়গায় ইনি এসেছেন। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা এনসিবিসি ভারতের সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর অধিকার রক্ষা এবং উন্নয়নের জন্য দায়বদ্ধ একটা সাংবিধানিক সংস্থা। 2018 সালের 102তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা 338B আর্টিকেলের অধীনে সাংবিধানিক মর্যাদা লাভ করে। এটা অনগ্রসর শ্রেণী সম্পর্কিত নীতি আর অভিযোগ তদন্ত করে এগুলো। এরপরে সম্প্রতি কোন দেশের ফুজিৎসু কোম্পানি প্রতিরক্ষা আর দুর্যোগ মোকাবিলা ক্ষেত্রের জন্য বিশ্বের প্রথম 1 মেগাপিক্সেলের বেশি ক্ষমতা সম্পন্ন ডুয়াল ব্যান্ড T2SL ইনফ্রারেড সেন্সর তৈরি করেছে? জাপান করেছে এটা। জাপানের ফুজিৎসু কোম্পানি প্রতিরক্ষা এবং দুর্যোগ প্রতিরোধের নজরদারি ক্ষমতা বাড়াতে বিশ্বের প্রথম 1 মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন ডুয়াল ব্যান্ড T2SL ইনফ্রারেড সেন্সর তৈরি করেছে। এই সেন্সরটা এতটাই শক্তিশালী যে এটা 0.05 ডিগ্রি সেলসিয়াসেরও কম তাপমাত্রায় সামান্যতম পার্থক্যও নির্ভুল ধরে ফেলতে পারে। এটা একটা টাইপ 2 সুপার ল্যাটিস ইনফ্রারেড সেন্সর। এর বিশেষত্ব হচ্ছে এটা একই সাথে মিড ওয়েভলেন্থ এবং লং ওয়েভলেন্থ উভয় প্রকার অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি শনাক্ত করতে পারে। সীমান্তে মানুষের সামান্যতম নড়াচড়া বা কোনো বস্তুর তাপীয় পরিবর্তন ট্র্যাক করতে এটা সাহায্য করে। স্যাটেলাইট বা বিমানে এই সেন্সর বসিয়ে খুব দ্রুত এবং নিখুঁতভাবে বনের দাবানল, সুনামি বা প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া মানুষদের অবস্থান চিহ্নিত করা যায়। জাপান হচ্ছে পূর্ব এশিয়ায় অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। এর রাজধানী আর বৃহত্তম শহর হচ্ছে টোকিও। জাপানের মূল ভূখণ্ডে 4টে প্রধান দ্বীপ রয়েছে, 14,161টা ছোট ছোট দ্বীপ রয়েছে। 1945 সালে আমেরিকার পারমাণবিক বোমা হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঐক্যশক্তির দেশ হিসেবে জাপান আত্মসমর্পণ করেছিল। জাপান একটা সাংবিধানিক রাজতন্ত্র এবং এর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে ডায়েট বলা হয়। জাপান এশিয়ার একমাত্র দেশ যেটা বিশ্বের শক্তিশালী দেশগুলোর জোট G7-এর সদস্য। এরপর 2026 সালের মার্চ মাসে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকট মোকাবিলায় যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন তার প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তার প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে জর্জ মোরেইরা দা সিলভাকে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট সমস্যাগুলো সমাধানের জন্য একটা বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন, যেটাতে নেতৃত্বে থাকবেন জর্জ মোরেইরা দা সিলভা। ইনি রাষ্ট্রপুঞ্জের প্রকল্প সেবা কার্যালয়ের নির্বাহী পরিচালক। এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান ছাড়াও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা থাকবেন, যেমন ইউএনসিটিএডি মানে বাণিজ্য আর উন্নয়ন সংক্রান্ত জাতীয় সম্মেলন, আইএমও, তারপর আইসিসি, মানে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মানবিক প্রয়োজনগুলো মেটানোর জন্য বিশেষ প্রযুক্তিগত কৌশল তৈরি এবং প্রস্তাব করবে এটা। হরমুজ প্রণালী তো আমরা জানি, মানে ইরান আর আরব উপদ্বীপ, মানে এই যে সৌদি আরব আর ইরান, এর মাঝখানের এই জায়গাটাই হচ্ছে আমাদের হরমুজ প্রণালী। মানে এটা হচ্ছে আরব উপদ্বীপের যে এবং মুসান্দামের মধ্যবর্তী একটা সংকীর্ণ জলপথ। এর উত্তর উপকূলে রয়েছে ইরান, দক্ষিণ উপকূলে সংযুক্ত আরব আমিরাত আর ওমানের মুসান্দাব উপদ্বীপ। পশ্চিমে পারস্য উপসাগরকে, পূর্বে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত হয়েছে এটা। এর সবথেকে সংকীর্ণ অংশটা মাত্র 29 নটিক্যাল মাইল মানে প্রায় 54 কিলোমিটার চওড়া। এই প্রণালীতে অবস্থিত উল্লেখযোগ্য কটা দ্বীপ হচ্ছে হেঙ্গাম, হরমুজ, কিসাম। বিশ্বের প্রায় 30% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং 25% তেল এই সংকীর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের তেলবাহী সুপার ট্যাঙ্কারগুলোর জন্য এটা একমাত্র সমুদ্রপথ। এই তেলের সিংহভাগ যায় চীনের মতো এশীয় দেশগুলোতে। বর্তমানে চীন ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা বর্তমানে। তো এটা ওই জন্যই সবসময় আলোচনায় থাকে, মানে যেহেতু বিশ্বের 1/4 তেল এই পথ দিয়ে যায়, তাই এই অঞ্চলে সামান্য ভূ রাজনৈতিক উত্তেজনা বা যুদ্ধাবস্থা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়ে যায়। একে বলা হয় বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট। এরপর সম্প্রতি ভারত কোন শহরের মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের একটা গুরুত্বপূর্ণ নৌমহড়া আয়োজন করেছে? কোচি আয়োজন করেছে এটা। কেরলের কোচির মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক মহড়াটা অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুতা, চোরাচালান, দুর্যোগ মোকাবিলা এবং মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেসের মতো অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জারগুলোর মোকাবিলা করা। এই মহড়ায় বাংলাদেশ, ফ্রান্স, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালদ্বীপ, মরিশাস, মায়ানমার, সিসেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া এবং পূর্ব তিমুর সহ বিভিন্ন সদস্য দেশের নৌবাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ভারতের দীর্ঘ 16 বছর পর 2026 থেকে 2028 সালের জন্য এই IONS এর সভাপতিত্ব গ্রহণ করেছে এটা ভারত। ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম, যেটা হচ্ছে তোমার 2008 সালে আমাদের ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত মহাসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী দেশগুলোতে নৌবাহিনীকে নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থাটা গঠিত। সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি আর তথ্য আদান প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এটা গঠিত হয়েছিল। এরপর 2026 সালের মার্চ মাসে আদানি পোর্টস ভারতের প্রথম পোর্ট অফ রিফিউজ চালু করেছে। এর অধীনে ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরীয় রুট সুরক্ষার জন্য কোন বন্দরটিকে নির্দিষ্ট করা হয়েছে? গোপালপুর বন্দর। ভারতের প্রথম পোর্ট অফ রিফিউজ চালু করেছে কে? আদানি পোর্টস। ভারতের দীর্ঘ 11,000 কিলোমিটার উপকূল রেখায় যে কোনো বিপদে পড়া জাহাজকে জরুরি সহায়তা দিতে দেশের প্রথম পোর্ট অফ রিফিউজ চালু করেছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী এটা এমন এক বিশেষ বন্দর বা জায়গা যেখানে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটিতে পড়া জাহাজগুলোকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়, যাতে মানুষের জীবন বাঁচে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পরিবেশের ক্ষতি না হয়। দুটো বিশেষ বন্দর আদানি পোর্টস ভারতের দুই উপকূলে দুটি বন্দরকে একটা কাজের জন্য নির্দিষ্ট করেছে। একটা হচ্ছে দিঘি বন্দর, এটা পশ্চিম উপকূলে রয়েছে, আরব সাগর আর পারস্য উপসাগরের রুটগুলোকে কভার করবে। আর একটা হচ্ছে গোপালপুর বন্দর, এটা পূর্ব উপকূলে রয়েছে, বঙ্গোপসাগর আর মালাক্কা প্রণালী রুটগুলোকে কভার করবে। এই বন্দরগুলোতে আগুন নেভানো, ডুবে যাওয়া বা ভেঙে যাওয়া জাহাজ উদ্ধার করা এবং সমুদ্রে তেল বা রাসায়নিক ছড়িয়ে পড়লে তা আটকে ফেলার আধুনিক ব্যবস্থা থাকবে। এরপর 2026 সালের 28শে মার্চ বিশ্বজুড়ে পালিত হওয়া পরিবেশ সচেতনতামূলক আন্দোলন আর্থ আওয়ারের কততম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এবং এটা প্রথম কোন দেশে শুরু হয়েছিল? 20তম বর্ষপূর্তি এবং অস্ট্রেলিয়া। দেখো,
প্রতি বছর মার্চ মাসের শেষ অথবা তার আগের শনিবার বিশ্বজুড়ে আর্থ আওয়ারটা পালন করা হয়। 2026 সালে এটা 28শে মার্চে পড়েছে। 2026 সালে এই বৈশ্বিক আন্দোলনটা 20তম বছরের। দিনে রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত মানে 1 ঘন্টার জন্য সমস্ত অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো নিভিয়ে রাখার জন্য সাধারণ মানুষ, ব্যবসায়ী আর বিভিন্ন সংস্থাকে উৎসাহিত করা হয়। 2007 সালে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং তাদের সহযোগীরা মিলে প্রথম এই লাইট অফ বা আলো নেভানোর উদ্যোগটা স্টার্ট করেছিল। প্রথম আর্থ আওয়ার অনুষ্ঠিত হয়েছিল 2007 সালের 31শে মার্চ অস্ট্রেলিয়ার সিডনি শহরে। মূল লক্ষ্য কি থাকে এটার? পরিবেশগত বড় বড় চ্যালেঞ্জগুলোর বিষয়ে সচেতনতা বাড়াতে, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের দায়বদ্ধতা প্রকাশ করতে এবং মানে এই প্রতীকটা ব্যবহার করা হয় মোট কথা। এরপর 2026 সালের মার্চ মাসে কেন্দ্র সরকারের জারি করা যৌথ নির্দেশিকা অনুযায়ী নেশামুক্ত ভারত অভিযান এর অধীনে দেশের সমস্ত স্কুলের কত মিটারের পরিধিকে ড্রাগ মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করা বাধ্যতামূলক করা হয়েছে? 500 মিটার। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের অপব্যবহার রোধ করা এবং সম্পূর্ণ ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলার উদ্দেশ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্য এটা, মানে মূল লক্ষ্য হচ্ছে এটা যে স্কুল পড়ুয়া যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে মাদকের অপব্যবহার রোধ করা এবং সম্পূর্ণ ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলা। বিশেষ যে নিয়ম করা হয়েছে 500 মিটার পরিধির মধ্যে, এই অ্যাকশন প্ল্যানের অধীনে সমস্ত স্কুলের চারপাশে 500 মিটার এলাকাকে ড্রাগ মুক্ত অঞ্চল মানে ড্রাগ ফ্রি জোন হিসেবে ঘোষণা করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। মধুবনী চিত্রকলা, এটা হচ্ছে বিহার রাজ্যের মিথিলা অঞ্চলের একটা ঐতিহ্যবাহী চিত্রকলা। আর হালদা উৎসব এটা পালন করা হয় কোথায়? হিমাচল প্রদেশে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সতীদাহ প্রথা কার উদ্যোগে এবং কত সালে রদ করা হয়? আর লাবণী নৃত্যটা কোন রাজ্যের অন্তর্গত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30 মার্চ 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক 2027 সালের জাতীয় জনগণনার জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে? সুদর্শন পট্টনায়ক। 2027 সালের 8ম কমনওয়েলথ ইউথ গেমস কোন দেশ আয়োজন করতে চলেছে? মাল্টা। 2026 সালের 24শে মার্চ ভারতের কোন রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিল পাশ করা হয়েছে? গুজরাট। বিশ্বের প্রথম ডেডিকেটেড মালবাহী বুলেট ট্রেন বা কার্গো শিনকানসেন সম্প্রতি কোন দেশ চালু করেছে? জাপান। প্যারিস চুক্তির নিয়ম মেনে ভারত কত সালের মধ্যে তার বিদ্যুৎ ক্ষমতার 60% অজীবাশ্ম উৎস থেকে করার নতুন লক্ষ্য নিয়েছে? 2035। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয়? 22শে মার্চ। 2026 সালের মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ন্যাশনাল এআই স্কিলিং প্রোগ্রাম চালু করার জন্য কোন দুটি সংস্থার সাথে অংশীদারিত্বের কথা ঘোষণা করেছেন? গুগল আর ইউটিউব। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে ইনডোর লং জাম্পে 8 মিটারের বেশি লাফানোর জাতীয় রেকর্ড কে করেছেন? লোকেশ সত্যনাথন। সম্প্রতি চীন কোন পুরানো ফাইটার জেটকে চালকহীন অ্যাটাক ড্রোনে রূপান্তরিত করে তাইওয়ান প্রণালীর কাছে মোতায়েন করেছে? J6। 2026 সালের মার্চ মাসে S&P গ্লোবাল আগামী অর্থবছর 2026-27 জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে? 7.1%। সম্প্রতি নাসার বিজ্ঞানীরা কোন টেলিস্কোপের সাহায্যে RCW86 নামক সুপারনোভা অবশিষ্টাংশের রহস্যভেদ করেছেন? IXPE। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।